আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মোহন আলী। আপনারা কয়েকদিন আগে দেখছেন যে সেনাবাহিনী, বিজিবি, তারপর বিভিন্ন বাহিনীর সদস্যরা বন্যার্তদের পাশে ছিল এবং অফিসাররা প্রত্যেকটা বন্যার্তদের খোঁজ নিয়েছে। এই ভিডিওটা দেখে আমার খুব ভালো লাগছে যে আসলে সেনাবাহিনীরা বা বিজিবি বিভিন্ন বাহিনীরা এরা করছে কি যে নিজের বেতনের টাকা দিয়েও তাদেরকে সে বন্যার্তদের সাহায্য করছে, ত্রাণ দিছে, বিভিন্নভাবে সাহায্য করছে সেনাবাহিনী, বিজিবি বা আরো বাহিনী। আমি এটা বলার কারণ আপনাদেরকে বলি যে সেনাবাহিনীরা যেভাবে সাহায্য করছে এভাবে কি একটা সৈনিককে সাহায্য করছে কিনা। আমি বাহিনীতে ছিলাম, আমি বাহিনী খাবার খেয়ে আসছি, আমি বাহিনী সব কিছু দেখছি। আর আমি ছিলাম গোলালু, আমি প্রত্যেকটা মানুষের সাথে মিশে চলতাম। এমনকি আল্লাহর রহমতে অফিসারদের সাথে সুসম্পর্ক হয়ে গেছিল। তো আমার চাকরি চলে গেছে একটা মেয়ে ক্লেম করার কারণে, একটা মিথ্যা একটা ক্লেম করছে, এই ক্লেমের কারণে আমার চাকরি চলে গেছে। আর আরেকটা কথা, আমার দুইটা কারণে চাকরি চলে গেছে। একটা হচ্ছে মেয়ে ক্লেম, আর দ্বিতীয় হচ্ছে ওই ক্লেমে এমন ভাবে উল্লেখ করে দিছিল যে আমার হচ্ছে চাকরিতে যেতে ঘুষ লাগছিল। হ্যাঁ, আপনারা তো জানেন যে বাংলাদেশ এমন একটা পর্যায়ে চলে গেছিল যে ঘুষ প্রত্যেকটা ডিপার্টমেন্টকে দেওয়া লাগতো। তো আমিও ঘুষ দিয়ে ভর্তি হয়েছিলাম। এই দুইটা কারণে আমার চাকরি চলে যায়। এখন আমার বিষয়টা আমি আমার স্যারকে জানাই যে স্যার এইভাবে আমার চাকরি হয়েছে, এইভাবে দালালের মাধ্যমে চাকরি হয়েছে স্যার, এইভাবে আবার একটা মেয়ে সহ দালাল ধরাই দিছে। তখন বললো, মোহন তুমি বাড়িতে সবকিছু হ্যান্ডেল করো। আমি বাড়িতে সবকিছু হ্যান্ডেল করতে গেলাম, কিন্তু প্রবলেম হয়ে গেছে যে এই মেয়ে আমাকে যে দালাল গছায় দিছিল একটা মেয়েকে, ওই মেয়ে আমার ডিপার্টমেন্টে আওয়ামী লীগের কয়েকজন বড় মাপের নেতা কর্মীদের দিয়ে ক্লেম করাইছিল। এখন বলেন তো ভাই, যে আওয়ামী লীগের নেতা কর্মীদের কথা শুনবে না আমার মোহনের কথা শুনবে? আমি সৈনিক, আমি দেশের জন্য নিজের জীবনটা দিতেও প্রস্তুত ছিলাম। আর তারা, আপনারা দেখছেন যে আওয়ামী লীগরা কিভাবে লুটে পুটে খাইছে এবং কিভাবে দেশ থেকে অর্থ পাচার করছে, সবকিছু আপনাদের অজানা না। তো এইখান থেকে একটু সাপোর্ট করছে, একটু রাজনীতি পর্যায় থেকে এই যে আমাকে দালাল গোছাই দিছিল, এই মেয়েটা কে সাপোর্ট করছিল এবং হয়তো স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমার নামে একটু কিছু দিয়েছিল, কান পড়া দিয়েছিল। বড় মাপের লোক, আমি বলতেছি না, শুধু তারা না, আরো কিছু মানুষ আছে। আমি সবকিছু আপনাদের সাথে শেয়ার করব, যেন আপনারা এমন ভুল না করেন কোনোদিন। যদি আমার মতো ভুল করে ফেলেন তাহলে ডিপার্টমেন্টে তো শাস্তি খাবেন এবং কোর্টের বারান্দায় আপনাদেরকে হাঁটা লাগবে একটা মিথ্যা মামলায়। তো এইসব কথা আমি বলছি কারণ কি জানেন, আমি যখন সৈনিক ছিলাম, যখন আমার ক্লেম আসে, তখন কোনো সাপোর্ট ছিল না, কোনো আধার ছিল না। এবং আমার সাথে যে ঘটনা ঘটে গেছে আমি সব সত্য বলছিলাম, সব কিছু সত্য বলছি। জাস্ট সত্যর ভিতরে একটা বড় সত্য ছিল যে আমি বিয়েতে কাবিন করছিলাম না। ওই দালাল এমন ভাবে বিয়েটা করাইছিল যে দালাল দোষ নিতে চাইছিল না এবং আমারও কোনো দোষ রাখতে চাইছিল না। আমি কাবিন করছিলাম না। আর আমাদের মৌখিকভাবে বিয়ে হয়, একে অপর কাউকে দেখিনি। তো আমি স্যারকে সব কথাই বললাম যে স্যার এই বিষয় এভাবে জোরপূর্বক আমাকে দালাল বিয়ে দিয়ে দিছে, আর হচ্ছে আমার এইভাবে 17 লক্ষ টাকা আত্মসাৎ করছে। তো পরবর্তীতে স্যার বলল, ঠিক আছে তুমি এখানে হ্যান্ডেল করো, আমরা দেখছি। তো পরবর্তীতে আমি দেখছি যে আমার সাপোর্ট এখান থেকে হারাই গেছে ডিপার্টমেন্ট থেকে। আমি অবাক হয়ে গেলাম যে আমি একটা দোষ করতেই পারি বাহিনীতে, তার জন্য আমাকে চাকরিচ্যুত করে দেবে। আর এখন দেখছি কি জানেন,
ওই স্যাররাই বা ওইখানকার মানে ওই বাহিনীর সদস্যরাই আজকে 500 টাকা বা 1000 টাকা যার যেমন বেতন থেকে একদিনের বেতন কর্তন করে বন্যার্তদের সাহায্য করছে। আমার মতো একটা সৈনিক সাহায্য করছে বা আমার মতো একটা ভাই সাহায্য করছে। খুব ভালো লাগছে যে আমি যদি থাকতাম তাহলে আমিও সাহায্য করতাম। পরবর্তীতে সেনাবাহিনী অফিসাররা যেভাবে খোঁজ করছে যে ওখানে যে কারো কোনো অসুবিধা আছে কিনা, বিভিন্ন ধরনের খোঁজ। আমি বলছি যে আমি আবার রিপিট করছি, আমি বলছি যে আপনারা যদি ডিপার্টমেন্টে প্রত্যেকটা সৈনিকের এভাবে খোঁজ নিতেন যে কারা বিপদগ্রস্ত আছো, তারা আমাদেরকে বলো, আমাদের সাথে প্রাণ খুলে শেয়ার করো, আমরা দেখি ডিপার্টমেন্ট থেকে একটু হেল্প করতে পারি কিনা। আজকে যদি আমার চাকরি না চলে যেত, আল্লাহ যদি চাইতো তাহলে আমি আজকে ন্যাশনালে ভালো পর্যায়ে থাকতাম। এটা আমি না, আপনারা যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন ছবি, 23 বছর কোর্স ছিল বাংলাদেশ সেনাবাহিনীতে। এই স্যারের মুখ থেকে, কিতাব স্যারের মুখ থেকে শুনছি এই ছেলেটা যদি কখনো ন্যাশনালে আমার টিপস পায় তাহলে এই ছেলেটা ন্যাশনালে গোল্ড পাবে, এমন আশা করছিল। বা 2-3 বছর সময় লাগতো, কিন্তু ফার্স্ট টাইম বলছিল যে এসে ন্যাশনালে গিয়ে একটা পদক পাবে, এই কথা বলছিল। তো ঠিক আছে, সবকিছুই ভালোভাবে চলছিল। চলতে চলতে এই যে একটা বিপদের কারণে আমার চাকরি ছেড়ে চলে আসতে হয়েছে। কিন্তু তখন কোনো মানে আধার পাইছিলাম না। আর আমাকে একদিন হেড ক্লার্ক স্যার ডেকে বলছে, মোহন তুমি কোন দল করো? আমি বললাম স্যার আমি কোনো দল করিনি, আমরা গোল আলো, আমাদের যেদিকে লাথি দিবে আমরা সেদিকে গড়িয়ে যাই। তে বললো, মোহন তোমার এই বিষয়টা সম্পূর্ণ রাজনীতি পর্যায়ে চলে গেছে, মোহন আমাদের কিছু করার থাকবে না তোমার চাকরি চলে যাওয়াতে। তখন আমি বুঝে গেছিলাম আমার চাকরি চলে যাবে। কিন্তু এখন যেভাবে দেখছি যে বন্যার্তদের যেভাবে আমাদের সেনাবাহিনী, বিজিবি বাহিনী, তারপরে নৌবাহিনী, বিমান বাহিনী, এরা যেভাবে সাহায্য করছে, একটা সৈনিক যদি বিপদে পড়ে এইভাবে যদি একটু হেল্প করতো যে ঠিক আছে প্রবলেম কি বলো, এই প্রবলেমটা যদি সলভ করতো তাহলে আমার মতো মোহন বা আমার মতো হাজারো মোহন যাদের চাকরি চলে গেছে তাদের চাকরি যেত না, তারা আজকে ডিপার্টমেন্টে থাকতো, হয়তো ডিপার্টমেন্টে ভালো কিছু করতো। কিন্তু তখন কোনো সাপোর্ট পাইনি। এখন তো নিজেকে যুদ্ধ করে চলা লাগছে যে কোনটা করব না করব, কি করব না করব। নিজেকে সবকিছু মানিয়ে নিয়েছি এবং নিজে দেখছি যে কি অবস্থা বাংলাদেশের, সব মিলে আলহামদুলিল্লাহ। আর আমি সেনাবাহিনী প্রত্যেকটা অফিসারদেরকে রিকোয়েস্ট করব যে স্যার, একটা সৈনিক আপনাদের জন্য যে পরিশ্রম করে, একটা দেশের জন্য যে পরিশ্রম করে, কোনো মেয়ে গিয়ে করছে, কোনো মেয়ের বাবা গিয়ে করছে এমন পরিশ্রম, কোনো আদার্স কোনো পরিবারের লোক গিয়ে করছে এই পরিশ্রম, যে শ্রম বাহিনীতে দেয় সেই শ্রমটা কি কোনো একটা সৈনিক বাদে কোনো মানুষ, আদার্স কোনো মানুষ গিয়ে করছে? করেনি। তাহলে বাংলাদেশ বিভিন্ন বাহিনীতে কর্মরত আছে, তারা দেশের জন্য জীবন দিতে প্রস্তুত সব সময়, অল টাইম। কিন্তু কোনো আদার্স কোনো লোক এইভাবে পরিশ্রম করে দেশের জন্য জীবন দিতে প্রস্তুত আছে কি? নাই। তাই বলছি স্যার, আপনার একটা সৈনিক যদি বিপদে পড়ে সেই সৈনিকটাকে সাহায্য করা আপনার একান্ত কর্তব্য। যেমন আপনি বন্যার্তদের সাহায্য করছেন, বন্যার্তদের যেভাবে সাহায্য করছেন, এভাবে যদি আল্লাহর রহমতে একটা সৈনিকের রিজিকের ব্যবস্থা আছে, আল্লাহর রহমতে কিন্তু বিপদে পড়ছে, রিজিক চলে যাচ্ছে, আপনারা যদি ওই ব্যবস্থাটা করে দেন এটাতে আল্লাহ খুশি হবে, আপনার জন্য তার রিজিক বাঁচছে। এই জন্য আল্লাহ আপনাকে কিছু পরকালে দিতে পারে এবং ইহকালেও দিতে পারে, 2 কালই পাবেন। তো আমি সেনাবাহিনী স্যারদেরকেও রিকোয়েস্ট করব যে যেন আমাদের মতো মোহন আর চাকরি না হারায়। প্রবলেম কি জানবেন, একটা সৈনিকের প্রবলেম কি জানবেন। সৈনিকরা কিন্তু ভয়ে থাকে প্রচুর যে স্যার হয়তো পানিশমেন্ট দিতে পারে, স্যার বিভিন্ন ধরনের শাস্তি দিতে পারে।
এই জন্য বলে না সৈনিক। আপনারা স্যার, আপনারা বোঝেন যে একটা সৈনিকের কষ্ট কেমন। আপনারা যান সৈনিকদের কাছে, বন্ধু সুলভ আচরণ করেন, বন্ধু হয়ে তাদের খোঁজ খবর রাখেন, দেখবেন ইনশাল্লাহ ডিপার্টমেন্টের জন্য তো জীবন দেবে এবং যদি পার্সোনাল ভাবে আপনার জন্য জীবন দেওয়া লাগে তাও দেবে। একটা সৈনিক একটা অফিসারের জন্য নিজের জীবনও দিবে যদি এমন অফিসার হয়। তো আমি প্রত্যেকটা অফিসারকে রিকোয়েস্ট করব যে স্যার, আপনারা যত কেলেম আছে বাহিনীতে তাদেরকে পানিশমেন্ট দিয়ে রেখে দেন। নিঃস্বার্থভাবে যেমন বন্যার্তদের সাহায্য করছেন, এভাবে নিঃস্বার্থভাবে দেশের সৈনিকদের খেয়ে সাহায্য করেন। ইনশাল্লাহ আমাদের ডিপার্টমেন্ট অনেক অনেক এগিয়ে যাবে। স্যার, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যেন কোনো সৈনিকের চাকরি যেন না যায়। আপনারা যেভাবে হোক তার রিজিক যেন ওই বাহিনীতে থাকে সেই ব্যবস্থা করে দেবেন।